সায়েন্স বলে যে এই শরীর এমনভাবে প্রোগ্রাম করা বা সৃষ্টি করা আছে বায়োলজিক্যালি, সে যেই হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঔষধের আবিষ্কারক, সাধু, সন্ন্যাসী, আউলিয়া, ভগবানের লোক, দেবদেবী, সবাই এই জরা ব্যাধি, এটাকে বলে জরা ব্যাধি, এই ফিজিক্যাল নর্মাল প্রসেসের বাইরে না। এটা একটা সিনেমা, লাইভ একটা সিনেমা। সো সে সিনেমা হলে কখনোই গ্রেড 2-3 ছেলে পেলে কোনো উত্তম কুমারের সিনেমা দেখে মজা পায় না। সেটা দেখে পায় 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব, যেমন আমি 50 ঊর্ধ্ব, এখন 60 ঊর্ধ্ব, এরা উত্তম কুমারের সিনেমা দেখে, ঠান্ডা, রিয়েলিস্টিক। তো জীবন হচ্ছে একটা মুভির মতন। যদি আমরা তাকাই, যেমন আমি ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন বলি, আমি মনে করি যে আমি এখন সেই সিনেমা হলের টিকিট কাটা কমপ্লিট, যে মুভি দেখব সেই গেটে দাঁড়ানো আছি এবং আমি মুভি দেখতেছি। যেমন তুমি যেটা বললা, আমার পরিচিত আত্মীয় স্বজন যাদের সাথে মিশেছি, তাদের প্রত্যেকের কন্ডিশনেই এখন এই মুভি, কেউ হাসপাতালে, কারো অপারেশন হয়েছে, কারো হার্টের সমস্যা, কারো কিডনি চলে গেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব সংবাদ। এবং এই সংবাদগুলি যদি আমরা দুঃখে নেই, সেটা ভুল হবে। কারণ হলো এই সব আত্মীয় স্বজন যারা আছেন, ঠিক কিছুদিন পরেই আমরা ষোলো ষোলো করে স্টেপ করে আমি নিজেই ওই মুভি থিয়েটারের মধ্যে ঢুকে যাব, এবং কেউ দর্শক হিসাবে, ইয়াং জেনারেশন বাহির থেকে দেখবে। সো আজকে আমার এই শরীর বিভাস পান্ডের, আর একজনের শরীর হয়তো বা সরকার, আর একজনের শরীর হয়তো মোহাম্মদ ইব্রাহিম, ডাজ নট ম্যাটার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, কোনো ব্যাপার না। থিয়েটারে যেতে হবে। সেম, বিকজ নেম ইটস এ ব্র্যান্ড। 800 কোটি মানুষ, 8 বিলিয়ন পিপল, একটা নাম না দিলে সবাইকে আমরা কিভাবে ডাকবো? হেই, ওই, তুই? নো, ইটস এ ব্র্যান্ড সাইনবোর্ড। হাই নিপা, হাই বিভাস। বাট এন্ড অফ দ্য ডে, scientifically our biologically condition of body is same, no difference. So as because this body mechanism is same, this is not called suffering. পৃথিবীতে এমন কোনো মহাপুরুষ, এমন কোনো হুজুর, এমন কোনো সাধু, এমন কোনো বিজ্ঞানী নাই তারা গ্যারান্টি দিতে পারে যে আমি নিরোগ দেহে মরব, মানে দেহ ত্যাগ করবো, কোনো গ্যারান্টি নেই। বিকজ এই দেহই তৈরি করা হয়েছে একটা মডেলে, যে মডেলের মধ্যে রোগ, শোক, ভোগান্তি প্রোগ্রাম করা আছে। এখন আমরা সেটা নিতে পারি না, বিকজ আমরা প্রিপার্ট না ভোগান্তি নিতে। আমরা দেখতে চাই না যে বাঘের মতন, লায়নের মতন বিভাস পান্ডে, অথবা আমার এক কাকু ছিল নীরদবরণ হালদার, লায়নের মতন, আমার জ্যাঠামশাই ছিল একটা বাঘ, রঞ্জিত পান্ডে, তারা আজীবন এরকম ইয়াং থাকবে তা না। আমি অনেক ইয়াং মানুষ দেখেছি। আমি যখন 10 বছর বয়স ছিল, তখন আমার জ্যাঠামশাইকে দেখেছি আমি 40 ঊর্ধ্ব। আমার বাবাকে বলতে শুনেছি যে 45, 40 হয়ে গেছে। সো এইসব বয়সের মানুষগুলি এখন পৃথিবীতে নেই। যারা আছে 70, 80, যাদের সাথে আমি মিশেছি, তারা প্রত্যেকে মুভি থিয়েটারে আছে, ট্রিটমেন্ট। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে, আমার প্রশ্নটা হচ্ছে, তুমি তো ডিটেলে চলে যাও, বেশি জানাশোনা মানুষের কাছে প্রশ্ন করলে যা হয়। আমার প্রশ্ন হচ্ছে যে, এই যে মানুষগুলো এখন মুভির মধ্যে আছে, মুভি মিন্স লাইক এ লাইভ যাওয়ার আগ মুহূর্তে, আর আমরা সেই গেটে দাঁড়িয়ে দেখতেছি, কিছুদিন পরে আমরাও সেই মুভির মধ্যে ইনভলভ হয়ে যাব, মানে আমাদের সামনে আসতেছে সেই দিন। ওটা হচ্ছে যে ফিয়ার, যেমন এই ফিয়ারটা বা ভয়, আমরা যারা তাকিয়ে দেখতেছি, এই ভয়টা থেকে কিভাবে মুক্তি পাবো? এখানে ফিয়ার, অবশ্যই ডেথ ফিয়ার ইজ দ্য টপ মোস্ট ফিয়ার ইন হিউম্যান লাইফ, সাইন্টিফিক্যালি প্রুভ। সো ডেথ ফিয়ার একটা ফান আছে, যে যখন আমরা জানি যে এই জনম বা এই মানব দেহ এখানেই শেষ নয়, এটা একটা নন এন্ডিং, আবার আমাদের সুন্দর দেহ হবে কর্ম অনুযায়ী, এবং আমাদের জীবনের যে এনার্জি, দেহ শেষ হয়ে যাওয়ার পরেও জীবনের এনার্জি এই ইউনিভার্সাল, যেটাকে পরমাত্মা বলি, এটার সাথে মিশে থাকবে। যখন এই জ্ঞান ভিতরে ট্রাস্ট হবে, বিলিভ হবে, তখন দেহের প্রতি যে বন্ধন, মায়া, সেটা কষ্ট থাকবে, বাট আন্ডারস্ট্যান্ডিং এর কারণে, নলেজের কারণে সে একটা হোপ পাবে, হুক পাবে, যে আমি তো আবার আসবো, আমি তো শেষ না এখানে। এটা হচ্ছে একটা জার্নি। লাইভ মুভি বলেছি এ কারণে, এই মুভি থিয়েটারে যে 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব পিপল যায় তা না। আমরা সবাই মুভি দেখি, কিন্তু ইয়াং জেনারেশন এই মুভিটার প্রতি গুরুত্ব দেয় না।
আমাদের বয়সকালে কেউ ওই মুভি সিনেমা হল দেখে না। জীবনের একটা আলাদা সিনেমা হল আছে। এইখানের স্টোরি কোনো ডাইরেক্টর লিখতে পারে না। ইট হ্যাজ বিন রিটেন বাই গড, ইট হ্যাজ বিন রিটেন বাই দিস ইউনিভার্সাল। কিন্তু কোনো মানুষ সে মুভির সিনারিও মানাই নিতে পারে, নিজের জীবনের সাথে ঘটা কোনো সিনারিও মানাই নিতে পারে না। বিকজ সে কখনোই নিজের জীবনকে দেখে না, সে অন্যের জীবনকে দেখি আমরা। সো ঠিক সেইভাবে আমরা অন্য মানুষের ভোগান্তি যদি দেখে আজকে লার্নিং করতে পারি যে একদিন আমার এই দেহ, আমি কোনো লাট সাহেব না, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অ্যাজ আই সেড, কোনো ডাজ নট কেয়ার। দিস বডি ইজ সিম্পল, ইজ ওয়ান বডি ফর এভরি ওয়ান। আর ডেজিগনেশন ইজ ডিফারেন্ট। Everyone has to go through not some suffering, is natural process. দেখো, ধরো একটা মাস্টার ডিগ্রি ক্লাসে যদি গ্রেড 10 এর স্টুডেন্ট ঢোকে, তাহলে তো সে নিশ্চয়ই কোর্সের কোনো কিছু বুঝবে না, বুঝবে না। বুঝবে না। যদি কেউ নিজে নাই মানে যে হোয়াট ইজ লাইফ, তাহলে সে অবশ্যই টেনশন করবে তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, তার সমস্ত কিছু নিয়ে। কারণ লাইফ এবং সায়েন্স is clearly identified. There is no interconnection in between বাবা মা, ভাই বোন, ইভেন সন্তান সন্ততি। ইটস সো ইউনিক। সো আমি কি হব সেটা আমার বাবা যতই চেষ্টা করেছিল আমাকে একজন শিক্ষক বানাতে, সে পারে না। আমি একটা পাবলিক সার্ভেন্ট, আমি এখন ইন্টারন্যাশনালি কাজ করি, যেটা আমার বাবার স্বপ্নে ছিল না। এখন বাবা মারা যদি চিন্তা করেন যে আমি আমার মেয়েকে ডাক্তার বানাবো অথবা ইঞ্জিনিয়ার বানাবো অথবা খারাপ দিকে যাচ্ছে, আমাদের খারাপ দিকে যাচ্ছে, এটার থেকে একটাই মাত্র পদ্ধতি আছে। তাকে আগে লিটারেট হতে হবে, তাকে আগে নলেজ অর্জন করতে হবে যে লাইফ আসলে কি, লাইফ কি কন্ট্রোলেবল, লাইফ কি পুশ করে বানানো যায়, না এটা অটোমেটিক কোনো সেট আপ আছে। যে সমস্ত বাবা মা শুধু শিখছে তার বাবা মার কাছ থেকে পুশ 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 and মাস্টার ডিগ্রি কর, একটা ভালো চাকরি পা, একটা বিল্ডিং কর, দিস ইজ লাইফ। এন্ড অফ দ্য ডে যদি আমরা এভরিওয়ানকে আস্ক করি যে লাইফের পিস মডেল কি, তারা একমাত্র অ্যান্সার করবে যে আমি জানি না। কারণ পিস মডেল হচ্ছে এভরি মোমেন্ট। এভরি মোমেন্টে যদি নলেজ থাকে যে এই জীবনটা হচ্ছে একটা রেন্টিং স্পেস, এই ফুল বডিটাই হচ্ছে একটা রেন্টাল স্পেস। এনি মানে এটাকে একটা হাওয়ার গাড়ি বলে, এয়ার গ্যাসগেট। এই এয়ার গ্যাসগেট এনি টাইম ফেল করতে পারে। সো এইখানে যদি আমি চিন্তা করি যে আমার কালকে কি হবে, 5 বছর পরে কি হবে, আমার ছেলে মেয়ে আজকে 6 মাস বয়স, তাকে আমি কিভাবে ইঞ্জিনিয়ার করবো 23 বছর পরে, সেগুলি সাইন্টিফিক্যালি লজিক্যালি কোনো মিনিং নাই। সন্তান প্রতিপালন, তাকে সুস্বাস্থ্য রাখা, যাতে সে কোনো খারাপ কর্ম না করে, খারাপ দিকে যাতে সে না যায়, এবং তার উপরে ছেড়ে দেওয়া, তার যেটা ভালো লাগে সেভাবে তাকে গ্রো আপ হতে দিলে তাহলে ব্যালেন্স। কিন্তু যদি এখন সেই প্যারেন্টস দেখে যে তার সন্তান খারাপ দিকে চলে গেছে, তখন তার কেমন, সেটা কি করা উচিত? অবশ্যই তাকে খেয়াল করতে হবে যে প্যারেন্টস আগে কি করে, কেন সন্তান খারাপ দিকে গেল। নিশ্চয়ই প্যারেন্টসের সময়ে এবং সন্তানের সাথে তার সময় দেয় বা বন্ডেজে কোথাও একটু গ্যাপ আছে। যদি যে বাবা মা চাইতে পারে যে আমি আমার সন্তান ডাক্তার চাই, সেই প্যারেন্টসের আগে ডাক্তার হইতে হয় মেন্টালি, ওই পরিমাণে স্ট্যাটাস, ওই পরিমাণে তার ইন্টারনাল ফোর্স থাকতে হয়, তারপরে তার সন্তানকে সে সেই ডিএনএ চিন্তা চেতনা দিতে পারে। কিন্তু বাবা মা যদি করে অন্য কিছু, যেমন বাবা মা আড্ডা মারলো, বাবা মা কোনো প্রোডাক্টিভ কাজ করলো না, বাবা মা কোনো প্রকারের নলেজ নাই লাইফ কি, কিন্তু আন্দাজের উপরেই ছেলেকে ডাক্তার বানাতে বললো, তাহলে সেখানে বদ হজম হবে, সেখানে রেজাল্ট আসবে না। যদি কাউকে পথ দেখাতে হয়, যদি বাবা মা মনে করে যে আমি আমার ছেলে মেয়েকে ডাক্তার বানাবো, তাহলে বাবা মাকে ডাক্তারের কালচার আগে ঘরের তৈরি করতে হবে। প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে। ইলিশ মাছ নোনা জলে বাস করে, আমি ইলিশ মাছ পালন করতে চাই কিন্তু পুকুরে, এটা তো হবে না। বাবা মা হচ্ছে একটা পুকুর। বাবা মায়ের চিন্তা চেতনা, কর্মফল, তাদের প্র্যাকটিস রিফ্লেক্ট করে সন্তানের উপরে। আমি বলতেছি না যে সন্তান খারাপ দিকে গেলে সব বাবা মায়ের দোষ, কিন্তু বাবা মাদেরকে বলতেছি সন্তান যে খারাপ দিকে গেল তারা কি করে সেটা একটা লিস্ট করে নিজেদেরকে প্রশ্ন করে তারপরে সন্তানের সাথে সেটা অ্যাপ্লাই করা উচিত। হ্যাঁ, এবং খুবই সুন্দর, সবসময় ধর্মীয় আলোচনা করে। কিন্তু সে হঠাৎ করে দেখলো তার সন্তান
একটা খারাপ সঙ্গে পড়ে একটা খারাপ কিছু করলো, তখন সেই বাবা মা ভেঙে পড়ে কেন? সে তো কারণ ধার্মিক জ্ঞান আছে তার। আছে, বাট সে ঘরে সৎসঙ্গ হয় নাই, তো সন্তানকে নিয়ে সে সঙ্গ করে নাই, সৎসঙ্গ হয় নাই। দিস ইজ দ্য সে পয়েন্ট। সঙ্গ করছে হয়তো বা তার স্ত্রীকে নিয়ে, তার সন্তান কোথায় সঙ্গ করছে সে জানে না। দের ইজ এ হিউজ গ্যাপ। দিস ইজ নট ধর্ম, এটা সায়েন্স। তুমি পার্টিতে যাবে, কোনো বাবা মা পার্টিতে গিয়ে নাচবে, সন্তান কি ঘরে বসে গীতা পড়বে? সে তো সামথিং প্যারালাল করবে বাবা মা যা করে। বাবা মা যদি সন্তানকে নিয়ে বন্ডেজ তৈরি না করে, যেটাকে সৎসঙ্গ বলে, আসো আমি এই কর্ম করি, আমি এই করি, তাহলে এখানে গ্যাপ তৈরি হয়ে লাইক আকাশ পাতাল ব্যবধান হবে না। লাইক আমাদের হোয়াট ইজ সন্তান, লাইফ শিখানো উচিত না সন্তান? আমাদের খালি সন্তান, নিজে করলেই হবে না। এক্সাম্পল নিয়ে আসতেছে, আমাদের সন্তান নিবিড় তো একদিনও নদীর পারে বিড়ি সিগারেট বা মদ গাজার আড্ডা মারে নাই। সে হঠাৎ করে আশ্রমে চলে যায়, নদী মন্দিরে চলে যায়, নাথান গীতা পাঠ করে, তুমি আমি মেডিটেশন করি। কেন? এটার জন্য আমি যুদ্ধ করি প্রতি শ্বাসে শ্বাসে, তাই না? কিন্তু আমি আর তুমি যদি এমন হতো একটু ইস্কনে চলে যাই, একটু মন্দিরে চলে যাই, কিন্তু ছেলে মেয়ে ঘরে বার্গার খেতে রেখে যাই, ওরা বার্গার খাবে না। ওদের ব্রেইন তোমার আমার মতন, ওরা ইনভলভ হবে কোথাও। তো যে সঙ্গ তাকে অ্যাটাক করবে, এটা কর্মফল না। দিস ইজ হিউজ ডিফারেন্স। যে ও আমি ধর্মকর্ম করতেছি, আমি গোসাই, আমাকে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলতেছে, আমার ছেলে ধর্মের প্রভাবেই সাধু হয়ে যাবে। ইটস ইম্পসিবল গেম। লাইফ ইজ ইউনিক। কর্মফল ডাইরেক্ট, ইম্পসিবল গেম। ধর্ম কখনোই প্রভাব করে আর একজনকে ভালো করে না। ধর্ম কখনো স্বপ্ন দেখায় না। ধর্ম একটা প্রসেস, ধর্ম একটা হার্ড ওয়ার্ক, ধর্ম একটা মোর দ্যান 10 টাইমস ইউনিভার্সিটি ক্লাস। ধর্ম এমন না যে কৃষ্ণরে পাইয়ে গেলাম, কৃষ্ণ আমার বউরে মন্ত্র দিয়ে ভালো বানাই দেবে, আমার শাশুড়ির রোগ ভালো করে দেবে, মার ভালো করে দেবে। এটা সো মিন। দিস ইজ নট ধর্ম। এভরি ওয়ানকে ইনভলভ হইতে হবে। বাবা মা যদি চায় যে তার সন্তান ভালো থাকুক, আগে বাবা মাকে বলি যে তাদের প্র্যাকটিস ভালো করুক, সন্তান এমনিই ভালো চলবে। এ ঘরে সন্তান ভালো চলতেছে, সবাই সবাই জানে কোথায় যেতে হবে। রাত 12টায় যদি ফিল করে এনার্জি ডাউন, তার আশ্রমে চলে যায়। এভরি ওয়ানের ঘরে গড আছে, ডাজ নট ম্যাটার গড ইজ পাওয়ারফুল অর নট, দে নো হোয়াট টু ডু। বাট যে সন্তান বিপথে যায়, দেখ সন্তান জানে না সে কি করবে। সে দেখে তার বাবা মা ইসকন, তার বাবা মা হরিব বল, বাট তারে কখনোই বলা হয় নাই যে দিস ইজ গুড পথ, তোর অন্যান্য তুমিও কাজের আসো। সাথে তুই এটাও কর। তাহলে আক্ষেপ করে তো লাভ নাই যে আমি কৃষ্ণ ভক্ত, আমি সাধু, আমি ইসকনের মালিক, আমার ছেলেটা হলো চোর অথবা খারাপ, বিকজ সে পরিশ্রম করে নাই। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলছে যে অর্জুন, আমার কর্ম করা কোনো দরকার নেই, আমি ঘুমাই থাকলে হয়, কিন্তু আমি যদি ঘুমাই থাকি তাহলে পৃথিবী রসাতলে যাবে। পরিবারের যে প্রধান তুমি, আমি ঘুম থেকে না উঠলে ছেলে মেয়েও ঘুম থেকে উঠবে না। তুমি আমি এখন এখানে মদের আসর বসালে সন্ধ্যার সময় তারাও তাদের রুমে বসে নেগেটিভ কিছু করবে। দিস ইজ রুলস, দিস ইজ দ্য গোল্ডেন রুলস। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যে প্যারেন্টস যে ধর্মের পথে চলতেছে, বাচ্চা কাচ্চারাও ট্রাই করছে, এখন তারপরেও যদি তারা কোনো ভুল করে, তাহলে সেই প্যারেন্টস বা বাবা মার কি দুঃখ করে আক্ষেপ করে নিজের জীবনটা শেষ করা উচিত? সেখানে কি করা উচিত? কোনোভাবে নিজের জীবন শেষ করা উচিত না। এ কারণে, কারণ জীবন হচ্ছে একটা অঙ্ক, ব্যালান্স শিট। ব্যালান্স শিটের মধ্যে জাবেদা, রেওয়া মিল, তারপর হলো ব্যালান্স শিট। যদি কোথাও একটা ভুল থেকে যায়, ব্যালান্স শিট জীবনে মিলবে না। এটা যে মানাই নিতে না পারবে, যে মিলাইতেই হবে, এখানে ভগবান কোনো বিধান, ভগবান কোনো কন্ট্রাক্টর না দুঃখ লাঘবের জন্য, এটা বুঝতে হবে। স্পষ্টভাবে বলতে চাই, ভগবান কোনো কন্ট্রাক্টর না যে পূজা করলে পরে মানত পূরণ করে আমার রোগ ভালো করে দিবে, আমার পোলাপানে ভালো চাকরি দিয়ে দেবে, পোলাপানে ভালো রাখবে। সো মিন। যারা না জেনে এগুলা করে তারা পুরো সময় নষ্ট করতেছে। ভগবান কোনো কন্ট্রাক্টর না। যিনি মানুষ, তাকে ফুল কন্ট্রাক্টর করা হয়েছে ভগবানের সাথে ডাইরেক্ট। যিনি মানুষ, যিনি সন্তান, তিনি যদি কর্ম ভালো না করেন, তাহলে তার কর্মফল খারাপ। বাবা মা তাকে কর্ম ভালো করার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু স্টিল যদি সন্তানের কর্মফল খারাপ থাকে, সেখানে বাবা মায়ের কোনো দোষ নাই, কারণ সেটা তার ইউনিক লাইফ, ইউনিক ব্যালেন্স, ইউনিক অ্যাকাউন্ট। এবং এখানে বাবা মা শুধু চেষ্টাই করতে পারে সন্তানের জন্য। যদি তাহলে কি সন্তান তারপরও বিপদে বাবা যায়, মার জন্য বাবা মা চেয়ে দেখবে? বাবা মা চেষ্টা করবে। শুধু চেষ্টা করা ছাড়া কোনো বিধান নাই। কৃষ্ণর কাছে যদি কোনো মানত দেয়, ক্যান গ্যারান্টি কোনো দেবতা মানতে রেজাল্ট দেয় না। দেবতায় মানতে অখুশি হয়।
সেই মানতের টাইমটা যদি যে প্রবলেমটা আছে সন্তানের তার সাথে বুকে জড়াইয়া, তার সাথে সময় কাটাইয়া, তারে বন্ধু বানাইয়া দেয়, তাইলে সেটাই ভগবান বলছে এইটা করো গীতায়, এবং সায়েন্সও সেটা বলছে। হুম। সায়েন্স এটা এখন বলে না যে সন্তান মানব যদি, দিয়ে আসে। আমার কথা শোনো, সন্তান যদি বেপথে যায়, বাবা মা চেষ্টা করার পরেও, আমি বলতেছি বাবা মারা কিভাবে শান্তিতে ভালোভাবে থাকবে, টেনশন না করে। কারণ বাবা আমাদের জ্ঞান অর্জন করতে হবে, বাবা আমাদের স্কুলে যেতে হবে যে হোয়াট ইজ লাইফ। লাইফ ইজ ভেরি সিম্পল। যেখানে আমি যেমন এখন প্রেসিডেন্ট আছি, আমার ছেলে প্রেসিডেন্ট হবে, কোনো রুলস নাই। আমি চোর আছি, তার মানে আমার ছেলে সাধু হইতে পারবে না, কোনো রুলস নাই। বাবা আমার এটা বুঝতে হবে যে এটা ভগবানের ফসল, আমার মাধ্যমে আসছে। ভগবানের একটা এন্ড অফ দ্য ডেতে হিসাব নিকাশ আছে প্রত্যেকটা ফলের সাথে। আর বাবা মা যদি এখন বেশি পরিমাণে আমি বলতে চাই না আমি এশিয়ান স্টাইলের বাবা মা হয়, তাদের জন্য এই পৃথিবীতে শান্তির কোনো জায়গা আমি দেখি না। এই কারণে দেখি না, কারণ তার সারাটা দিন কাকের মতন কয়টা ডিম ফুটালো, কয়টা বাচ্চা হলো, কোন বাচ্চাটা কোন দিকে গেল, এটা তাদের একটা ব্যবসা, একটা হিসাব করে। কিন্তু জীবনটা সেরকমের না। সন্তানের ভবিষ্যতের জন্য বাবা মা চেষ্টা করবে, কালচার তৈরি করবে, এনভায়রনমেন্ট দিবে, আমি যেটা আগে বলেছি। তারপরে যদি সেটা ওয়ার্ক না করে, তাহলে বুঝতে হবে সেটা ওই মানুষটির কর্মফল, সে যেই হোক, আত্মীয় হোক, মানে সন্তানের সন্তান হোক, কর্মফল ভাই হতে হোক, পারে। যেই হোক। হুম। অথবা সে চায় না। রোগী যখন নিজেই ট্রিটমেন্ট চায় না, তাকে জোর করে ইনজেকশন দেয়া যায় না। যেমন আমি যদি আমার সন্তানকে বলি বাবা নিবি ভালো হয়ে চলো, কিন্তু সে চললো না কোনো ক্রমেই, তার মানে বুঝতে হবে ইদার ওয়ে যে সৃষ্টিকর্তার তার প্রতি আলাদা কোনো বিধান আছে। কারণ এত চেষ্টার ফলেও অনেক মানুষ আছে 10 বার মেট্রিক পরীক্ষা দেয় কিন্তু একবারও পাশ করে না। তার মানে বুঝতে হবে যেখানে ভগবানের একটা বিধান আছে, 10 বার চেষ্টার পরেও সে কেন পাশ করে না। কিছু মানুষ আছে আজীবন কথা শুনে না, তার মানে বুঝতে হবে হয়তো ওই মানুষটার কর্মফলে কোনো ব্যালান্স হইতেছে, এটা মানাই নিতে হবে। এটা মানাই নিতে হবে। যারা মানাই নিতে না পারে, তাদের নলেজ নাই। আমি গীতা জ্ঞানের কথা বলতেছি না। সাইন্টিফিক লাইফ কি? সাইন্টিফিক লাইফ হচ্ছে ইউনিক। আমরা এক একজনের চাষে আছি, স্বামী স্ত্রী ভাই বোন ছেলে মেয়ে, কিন্তু এক একজনের উপর এক একজনের কোনো কন্ট্রোল নাই। এক একজন গ্রহ পায় এক এক ভাবে। এবং তারপরেও যেটা হয়, যেহেতু আমি বাংলাদেশের কন্টেস্টে বলি, আমাদের বাংলাদেশের আমরা সহ, আমরা কেউকে জড়িত করতে চাচ্ছি না এবং কেউ কষ্ট না পাক, আমি সহ ব্যক্তিগতভাবে 99.99% প্যারেন্টস ছেলে মেয়ের ব্যবসা করে, ছেলে মেয়ে ব্যবসায়ীরা। এদের কোনো প্রকারের প্র্যাকটিক্যাল লাইফ সম্পর্কে জ্ঞান নাই। বিশ্বের 800 কোটি মানুষের মধ্যে বাংলাদেশের 20 কোটি মানুষের সামাজিক ব্যবস্থা তৈরিই হয়েছে যে পরিবার ব্যবসা। আচ্ছা ভালো। ছেলে মেলে তো বানাবো। এখন বাংলাদেশের প্যারেন্টস আর বিদেশের এখানকার প্যারেন্টস এর মধ্যে কিছু একটু পার্থক্য বলো তো। না, কোনো পার্থক্য নাই। বাংলাদেশি প্যারেন্টস, তাদের নলেজের অভাব আছে সেটা বলবো না। তাদের ধারণা আমার 6টা বাচ্চা, আমার 6টা ব্যাংক, এরা পড়াশোনা করবে, চাকরি করবে, আমার বুড়া বয়সে টাকা দেবে, খাওয়াবে। এই 3 হিসাবের বাইরে গেলেই সেই সন্তান ভালো না। আর ওয়ার্ল্ড ওয়াইড প্যারেন্টস, তারা চায় তার সন্তান শুধু ভালো থাকুক, তার সন্তান সে এক্সপ্লোর করুক নিউ লাইফ। আর বাংলাদেশের মানুষ যদি একটা লাইন শেখে, সেটা ভুল হোক বা না, পৃথিবী চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তারা চেঞ্জ করবে না। কারণ সেটা সাথে পূর্ব কৃষ্টি কালচার ধরে রাখতে হবে, ভুল হোক তাতে কি। এই জন্য বাংলাদেশি প্যারেন্টস এবং মানুষরা ভোগান্তিতে বেশি থাকে। তারা এই পৃথিবী ভোগ করতে পারে না বাংলাদেশিরা, কারণ এদের পারিবারিক কালচার, এদের কৃষ্টি, ভুলভাল বলতেছি না, এত স্ট্রং, এখান থেকে তার 1000 বছরে বের হইতে পারে নাই। এইটাই পার্থক্য তোমার 800 কোটি প্যারেন্টস আর 20 কোটি প্যারেন্টস, বাংলাদেশে 10 কোটি প্যারেন্টস। এরা ব্যবসা করে পরিবার নিয়ে, পরিবার সদস্য, এদের কাছে ব্যবসা না পেলে তখন এদের সাথে আর চলে না।